আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ আশিকুর রহমান, প্রভাষক, ইংরেজি বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের কম্প্রিহেনশন অংশের দুটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ। তোমরা সবাই জানো যে কম্প্রিহেনশন অংশে কিন্তু সিন কম্প্রিহেনশন অংশে 55 মার্কস আছে এবার ফার্স্ট পার্ট থেকে। তার মধ্য থেকে উইথ ক্লুজে 10 আর উইদাউট ক্লুজে 10। আসো প্রথমে আমরা কম্প্রিহেনশন সিলেবাসটা দেখি। এই সিন কম্প্রিহেনশন অংশটিতে মোট মার্কস রয়েছে 55। মার্কস রয়েছে, যার মধ্যে প্রথমে এক নম্বরে রয়েছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস অথবা ফ্রেজ। এটাতে থাকবে 10 মার্কস। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অথবা ফ্রেজ। 2 নম্বরে থাকবে কোশ্চেন আনসার। কোশ্চেন আনসারে থাকতেছে তোমার 3 মার্ক করে 5টা কোশ্চেন ইকুয়াল টু থাকবে 15 মার্কস। এইবার তাহলে দেখো কোশ্চেন আনসারে থাকতেছে মোট 15 মার্কস। কোশ্চেন 5টা, বাট মার্কস বাড়ায় দিছে। আগে ছিল 2 মার্কস, এখন হয়েছে 3 মার্কস। 3 5 15 মার্কস। নাম্বার 3 থাকবে উইথ ক্লু। উইথ ক্লুজে থাকবে 1 গুণন 10 ইকুয়াল টু 10। আচ্ছা, এই ফ্রেজে 10 না, এখানে কিন্তু তোমার থাকবে 1 গুণন 10 ইকুয়াল টু 10। ঠিক আছে। আর নাম্বার 4 উইদাউট ক্লু। উইদাউট ক্লুজ এখানেও থাকবে 1 গুণন 10 ইকুয়াল টু 10। আর সর্বশেষ যে অংশটা থাকবে সেটা হচ্ছে রিয়ারেন্স। রিয়ারেন্স এখানে থাকবে 10। এই হলো টোটাল 55 মার্কস। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের
ইংরেজি ফার্স্ট পার্টের সিন কম্প্রিহেনশন অংশ থেকে থাকতেছে 55 মার্কস। ওকে, আর আমরা আজকে এই 55 এর মধ্যে 20 মার্কস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উইথ ক্লু আর হচ্ছে উইদাউট ক্লু। আমরা কিন্তু এর আগে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ অর্থাৎ এমসিকিউ টাইপের যে কোশ্চেন সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম শুরুতে এর আগে। আর আনসার দ্য ফলোইং কোশ্চেন অর্থাৎ কোশ্চেন আনসার যেটা, এটাও কিন্তু তোমরা জানো কিভাবে করতে হয়, আমরা ক্লাসে আলোচনা করেছি। সো আমরা আজকে উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা আলোচনা শুরু করি। উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ এই অংশটি আসলে নির্দিষ্ট কোনো রুলস পড়ানোর মতো নেই ফার্স্ট অফ অল। কারণ এই উইথ ক্লুজ উইদাউট ক্লুজ করতে গেলে তোমাকে ইংরেজির সামগ্রিক অবস্থাটা ভালো মতো নিজের মধ্যে ধারণ করতে হবে। সামগ্রিক অবস্থা বলতে আমি বুঝাচ্ছি যে ফার্স্ট অফ অল তোমাকে ভোকাবুলারি জানতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে ভোকাবুলারি। তুমি যদি ভোকাবুলারি ভালো না জানো, অর্থাৎ আমরা জানি যে উইথ ক্লু উইদাউট ক্লুজে কিন্তু একটা প্যাসেজ দেয়া থাকে, তাই না? ওই প্যাসেজটার মধ্যে শূন্যস্থান থাকে, ওই শূন্যস্থান পূরণ করতে হয়। তো তুমি যদি ওই প্যাসেজটি পড়ে ভালো মতো বুঝতে না পারো, অর্থগুলো বুঝতে না পারো, তাহলে কিন্তু তুমি কোনোভাবেই সঠিক অ্যান্সার করতে পারবে না। এবং এই প্যাসেজ ভালো মতো বোঝার জন্য তোমাকে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে। ভোকাবুলারি ছাড়া কিন্তু উইথ ক্লু উইদাউট ক্লু শুরু না, ইংরেজির কোনো কিছুই ভালো শেখা সম্ভব না। ভোকাবুলারি হচ্ছে ইংরেজির প্রাণ। তুমি যত ভালো ভোকাবুলারি জানবা, তুমি ইংরেজিতে তত দক্ষ হতে পারবে, তত ভালো করতে পারবা। সো ভোকাবুলারিকে আসলে বাদ দিয়ে ইংরেজির কোনো অংশ শেখা সম্ভব না, বিশেষ করে উইথ ক্লু এবং উইদাউট ক্লু এটা তো একদমই সম্ভব না। কারণ প্যাসেজটা ভালো মতো বুঝতে হবে, অর্থ বুঝে তারপর তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। সেকেন্ড যে অংশটা লাগবে সেটা হচ্ছে গ্রামার। গ্রামার, হ্যাঁ, আমরা যে গ্রামার ইতিমধ্যে তোমাদেরকে শিখে আসছি ক্লাস 8, 9, 10 বা 11, 12 সবগুলো গ্রামারই এখানে লাগবে। ফিক্সড কিছু নেই যে স্যার আমি কোনটা পড়বো, না, সব তুমি টেন্স, ভয়েস, ন্যারেশন, রাইটস অফ ভার্ব যা আছে, ঠিক আছে, পার্টস অফ স্পিচ, এগুলো সবগুলোই এই উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে লাগবে। ঠিক আছে, বিশেষ করে তোমাকে যে অংশটার উপর বিশেষ দক্ষতা থাকতেই হবে সেটা হচ্ছে গ্রামারের নাম্বার 1 হচ্ছে টেন্স। উইথ ক্লু উইদাউট ক্লুতে টেন্স কিন্তু অনেক বড় ফ্যাক্ট, কারণ তোমাকে প্যাসেজটি পড়ে বুঝতে হবে যে আসলে প্যাসেজের সেন্টেন্সগুলো কোন টেন্সে আছে, হ্যাঁ, আসলে কোন টেন্স এখানে অ্যাপ্লাই করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমার ওই উইথ ক্লু বা উইদাউট ক্লুজের যে শূন্যস্থান আছে ওখানে যে ভার্ব থাকে তাহলে কিন্তু ওই টেন্সকে ফলো করেই তোমাকে পূরণ করতে হবে। তবে এখানে লক্ষণীয় যে আমরা জানি যে বেশ কিছু টেন্স রয়েছে, বেশ কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো যেমন ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এই সেন্টেন্সগুলো কিন্তু কখনোই অন্য টেন্স হয় না, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটাও ফলো করতে হবে, অর্থাৎ টেন্সের ব্যাপারটা তোমাকে ভালো মতো আয়ত্তে রাখতে হবে। নাম্বার 2 যেটা লাগবে সেটা হচ্ছে পার্টস অফ
পার্টস অফ স্পিচ। তোমরা ইতিমধ্যে সবাই পার্টস অফ স্পিচের আশা করি ব্যবহার জানো। আর এটা তো জানা অবশ্যই জরুরি, কারণ হচ্ছে আমরা জানি যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে 8 প্রকার, অর্থাৎ পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের কিন্তু কাজ আলাদা আলাদা, এক একটা এক এক জায়গায় বসে, তাই না? তো যখন তুমি উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ করতে যাবা তখন চিন্তা করবা যে ওই শূন্যস্থানে আসলে কোন পার্টস অফ স্পিচটা ল্যাকনেস আছে, কোন পার্টস অফ স্পিচটা প্রয়োজন। তাহলে তোমাকে ওই পার্টস অফ স্পিচটাই কিন্তু ওখানে বসাতে হবে, ওই ফর্মে বসাতে হবে। যদি নাউন থাকে নাউন ফর্ম বসাতে হবে, ভার্ব থাকলে ভার্ব বসাতে হবে, অ্যাডজেক্টিভের কমতি থাকলে অ্যাডজেক্টিভ বসাতে হবে, অ্যাডভার্বের কমতি থাকলে অ্যাডভার্ব বসাতে হবে। সো পার্টস অফ স্পিচ কিন্তু জানা অতীব জরুরি উইথ ক্লু উইদাউট ক্লু। থার্ডলি যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে ভয়েস। ভয়েস চেঞ্জিং এ ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমি দেখেছি যে উইথ ক্লু উইদাউট ক্লু অথবা রাইট ফ্রম ভার্ব এই অংশগুলোতে কিন্তু ভুল করে। কেন করে? ওখানে অনেকগুলো সেন্টেন্সের মাঝখানে বিশেষ করে প্যাসিভ ভয়েস দেয়া থাকে, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস ঢুকে দেয়া থাকে, তো ওরা কিন্তু ক্যাচ করতে পারে না যে এটা প্যাসিভ হবে কিনা। হ্যাঁ, তারা সবগুলো সেন্টেন্স দেখে মোটামুটি অ্যাক্টিভে, তখন তারা এই অংশটাও অ্যাক্টিভ করে ফেলে। কিন্তু না, তোমাকে আসলে সেন্টেন্সগুলো প্রথমেই বলি প্যাসেজটা পুরো ভালো মতো পড়তে হবে, উইথ ক্লুজ প্রকার উইদাউট ক্লুজ করো। প্যাসেজ পড়ে দেখতে হবে, শূন্যস্থানগুলো আসলে বুঝতে হবে ওখানে কি বলছে আর শূন্যস্থানগুলোতে কি চাচ্ছে, কিসের কমতি। তো অনেক ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স দেওয়া থাকে, অনেকগুলো অ্যাক্টিভ ভয়েস মাঝখানে প্যাসিভ ভয়েস, তো তোমরা কিন্তু ওটা বুঝতে পারো না অনেকে, কারণ ভালো মতো পড়ো না, অথবা মিনিং গুলো জাস্টিফাই করতে যাও না, অথবা দেখো না যে সাবজেক্ট নিজে কোনো কাজ করলো নাকি সাবজেক্টের উপর অন্য কেউ কাজ করতেছে। আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যখন কোনো কাজ করে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর সাবজেক্ট নিজে যখন কাজ করে না এবং সাবজেক্টের উপর অন্য কেউ কাজ করে বা অন্য কারো দ্বারা করা হয় সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো সেন্টেন্সটিতে যদি দেখা যায় যে সাবজেক্ট কোনো কাজ করতেছে না, তাহলে সেক্ষেত্রে তো আমাকে অবশ্যই প্যাসিভ করতে হবে। হ্যাঁ, সাচ অ্যাজ যদি আমি বলি যে উই ড্যাশ প্লে ফুটবল, উই ড্যাশ প্লে ফুটবল, সাপোজ এখানে প্লে হওয়ার কথা, তাহলে আমি এখানে আরেকটা সেন্টেন্স দিই, দেখো ফুটবল play all over the world. ওকে, দেখো আমি এখানে দুইটা সেন্টেন্স লিখেছি, একটা হচ্ছে উই ড্যাশ ফুটবল, আমি এখানে প্লে বসাবো, আর ফুটবল ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানেও প্লে সাপোজ অপশনে দেয়া আছে। তো আমি কি লিখবো? উই ড্যাশ ফুটবল, আমরা ফুটবল খেলি। হ্যাঁ, এখানে সাবজেক্ট কিন্তু উই নিজে কাজ করতেছে, এটা একই ফর্ম। তো আমি এখানে প্লে বসাতে পারি, যদি এর আশেপাশে পাস্ট টেন্স থাকতো আমি প্লে বসাতাম সাপোজ। এখানে আমি জেনারেল একটা সেন্টেন্স বোঝানোর জন্য দিয়েছি, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। নেক্সট সেন্টেন্সটি দেখো, এখানে সাবজেক্ট কিন্তু ফুটবল, ঠিক আছে? দেখো ফুটবল কিন্তু এখানে নিজে নিজে খেলা যায় না, ফুটবলের হাত পা আছে, ফুটবল একা একাই খেলে, গোলের দিকে দৌড়ায় না, ফুটবলকে খেলা হয় আমাদের দ্বারা বা মানুষের দ্বারা। হ্যাঁ, খেলা হয়, তাহলে ফুটবল কিন্তু এখানে নিজে কোনো কাজ করতেছে না, ফুটবলের উপর অন্য কেউ কাজ করতেছে, ঠিক আছে? তাহলে আমি এখানে কি লিখবো? ফুটবল প্লে অল ওভার দ্য ওয়ার্ল্ড? অবশ্যই না, এটা কিন্তু প্যাসিভ আছে, যেহেতু সাবজেক্ট কোনো কাজ করতেছে না তাই এটি থাকবে কি প্যাসিভ ফর্ম। তাহলে আমি লিখতে পারি ফুটবল ইজ অথবা ওয়াজ, আমি প্রেজেন্ট ফর্মে করলাম, সাপোজ ধরো যেহেতু আশেপাশে কোনো সেন্টেন্স নেই আমি প্রেজেন্ট ফর্মে দিচ্ছি, তাহলে আমি এখানে লিখবো ফুটবল ইজ প্লেইড, ফুটবলকে খেলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই যে ইজটা, আমরা জানি যে প্যাসিভ ভয়েসে অবশ্যই সাবজেক্টের পর একটা সাহায্যকারী ভার্ব আসে টেন্স অনুযায়ী, আমরা কিন্তু এই জিনিসটাই খেয়াল করি না। তখন হয় আমরা লিখি ফুটবল প্লেজ অল ওভার দ্য ওয়ার্ল্ড অথবা ফুটবল প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, অন্য কিছু, ঠিক আছে? আমরা প্যাসিভটা ক্যাচ করতে পারি না। তো তোমাদের প্রতি বিশেষ ইয়ে থাকবে, আমার অ্যাডভাইস থাকবে যে তোমরা যখন উইথ ক্লুজ উইদাউট ক্লুজ অথবা রাইট সাউন্ড ভার্ব করতে যাবে তখন অবশ্যই এই ভয়েসটার খেয়াল রাখবা, বিশেষ করে যে ওই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে কিনা, ঠিক আছে?
নাম্বার 3 উইথ ক্লুজ উইদাউট ক্লুজে যেটা তোমাদের খেয়াল রাখতে হবে তা হচ্ছে যে প্যাসেজটি দেয়া থাকবে সেটা যে প্যাসেজটি দেয়া থাকবে সেটা আসলে ট্রেডিশনাল স্টোরিতে আছে না টেক্সচুয়াল স্টোরিতে আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। ট্রেডিশনাল স্টোরি কি? ট্রেডিশনাল স্টোরি হচ্ছে যেসব স্টোরি আমরা ইতিমধ্যে ছোটবেলা থেকে অথবা ছোট ক্লাস থেকে পড়ে আসছি, ঠিক আছে? যেমন হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, আমরা পড়ছি যে 3 ভাই থাকে, বাবা তাকে ডাক দিয়ে কি বলে, লাঠি ভাঙতে বলে। তো লাঠি কি করে, একসঙ্গে যখন লাঠিগুলো ভাঙতে ধরে তখন তারা ভাঙতে পারে না, তো আলাদা আলাদা যখন দেয় তখন ভাঙে। এইগুলো আমরা গল্প জানি, তাই না? তারপর আরো আমরা জানি যে কুঠারের গল্প, এগুলোকে বলা হয় ট্রেডিশনাল স্টোরি, ঠিক আছে? এই ট্রেডিশনাল স্টোরিগুলো যদি দেয়া থাকে কখনো কোনো উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজে, তাহলে তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো খুব একটা বেশি ওয়ার্ড বা ভার্স বলো, অন্য পার্সেপশন বলো, ইউজ করতে পারবে না, কারণ ওখানে কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যাবে। অর্থের খুব একটা পরিবর্তন ওখানে করা যাবে না, কারণ এগুলো ফিক্সড স্টোরি, তো সো স্টোরিগুলো কিন্তু ফিক্সডই থাকবে। সো ওই অনুযায়ী তোমাকে চিন্তা করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে টেক্সচুয়াল স্টোরি যদি থাকে, টেক্সচুয়াল স্টোরি যদি থাকে, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তুমি ওই টেক্সটের আলোকে বিভিন্ন ধরনের ওয়ার্ড বসাতে পারো। এখানে তোমার বেশ স্বাধীনতা রয়েছে, তুমি বিভিন্ন ওয়ার্ড তোমার ইচ্ছা মতো বসায় ফেলতে পারো। সো আমি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ নিয়ে আসলে ফিক্সড কিছু রুলস পড়াতে পারছি না, আসলে উইথ ক্লুজ উইদাউট ক্লুজের ফিক্সড রুলস নেই, আর পড়াতে গেলে সব পড়াতে হবে। এখানে আর্টিকেল থেকে শুরু করে সব একদম পাঞ্চুয়েশন পর্যন্ত সবগুলোই উইথ ক্লুজ উইদাউট ক্লুজের ভিতরেই পড়ে। আমি জাস্ট তোমাদেরকে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করার চেষ্টা করলাম যে আসলে কোন কোন অংশগুলোর উপর তোমার ফোকাস থাকলে তুমি উইথ ক্লুজ উইদাউট ক্লুজে ভালো করতে পারবা। এবং তোমরা যেহেতু 12-এ পড়ো, তোমরা ইতিমধ্যে এগুলো সব আমার মনে হয় ভালো মতো হয়েছে। ইনশাআল্লাহ তোমরা এগুলো সব একটু আগে দেখবা, দেখার পর আমরা নেক্সট ক্লাসে আমি তোমাদের কয়েকটা প্র্যাকটিস করাবো। আবারও বলতেছি, এতে কিন্তু প্র্যাকটিসটা খুবই জরুরি। উইথ ক্লুজ উইদাউট ক্লুজের সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে এগুলো জানার পরও তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো, তুমি যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমার এই উইথ ক্লুজ উইদাউট ক্লুজ কখনোই ভালো মতো আয়ত্তে আনতে পারবা না। সো আমি বলবো যারা বাসায় যেহেতু বসে আছো, ফ্রি টাইম স্পেন্ড করতেছো, তারা বিভিন্ন টেস্ট পেপার বলো, মডেল কোশ্চেন বলো, ওখান থেকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করো। ডেইলি 2টা 4টা 5টা করে প্র্যাকটিস করো, দেখবা তোমাকে খুব ইজি মনে হবে আস্তে আস্তে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। করোনার মহামারী যেহেতু বেড়ে যাচ্ছে, সো আতঙ্কিত হওয়ার কিছু নেই, বাসায় থাকো, নিয়মতান্ত্রিক জীবনযাপন করো, আর নিজের শরীরের খেয়াল রেখো। আমার জন্য দোয়া করো, আমাদের সবার জন্য দোয়া করো। তোমাদের সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।